আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হামের প্রকোপে দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিদিনই নতুন করে শিশু আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতই ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ। সবশেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে গত ২০ দিনে ৯৮ শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই হামের টিকা দেয়া হয়নি বলে জানা গেছে। এছাড়া শয্যা সংকট আর রোগের অতিরিক্ত চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন হাসপাতাল। বিস্তারিত জুবাইর প্রধানের রিপোর্টে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছোট্ট শিশু। হামে আক্রান্ত হয়ে কষ্ট হচ্ছে শ্বাস নিতেও। বিছানার পাশেই দুশ্চিন্তা নিয়ে বসে আছেন মা। এমন চিত্র রাজধানীর মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিটি করিডোরে। আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স হয়নি হামের টিকা নেয়ার। হামের টিকাটা দেওয়ান একবার, আবার সবাই বলছিল না যে হামের টিকা দিয়ে অনেক বাচ্চা মারা গেছিল, এই ভয় আর আমরা এই সময় দেইনি ওরা হামের টিকাটা। অনেক হামারি অধিক তো ফিরাই দিছে, মনে করেন পুরো ইতে এখন মোটামুটি কায়দা একটু লাইনে আছে। একই চিত্র মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও। সেখানে হামের রোগীদের জন্য 10টি শয্যার বিপরীতে ভর্তি 92 জন শিশু, যা নির্ধারিত শয্যার থেকে 9 গুণেরও বেশি। হাসপাতালগুলোর এমন শয্যা সংকটে অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। শিশু হাসপাতালে গেছিলাম, জাতীয় শিশু হাসপাতাল যেটা, সেইখানে সিট ছিল না। তারপরে ডিএনসিসিতে গেছিলাম, ওখানেও রাখে নাই। তারপরে ওখান থেকে আবার রেফার করে এখানে দিল। এখন এখানেও সব ফিল আপ, এখানে এই ফ্লোরটা ছাড়ার কোনো জায়গায় খালি ছিল না। আমরা কিছু বলি নাকি, সিট ওর পাশে একটা খালি হয়েছে, আরেকজনে নিয়ে নিচ্ছে, সিট পাই নাই, এর লাগে নিচে বসছি। ওখানে রাখা সম্ভব না, ওনাদের কোনো আইসিইউ আসছে কিন্তু এই রোগী রাখা সম্ভব না। এখানেও সিট খালি ছিল না, অক্সিজেন ছিল না। তারপর ডক্টর ওর অবস্থা দেখা ভর্তি রাখছে। এখানে আসে আমরা এখানেও বনসই করাই, বলছে যদি ওর আইসিইউ লাগে ওনারা দিতে পারবে না। চিকিৎসকরা বলছেন সময়মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। জনসচেতনতা এবং আইসোলেশন মেনে চলার পরামর্শ তাদের। কালকে থেকে যে ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটার ব্যাপারে আমাদের অথরিটির সাথে মিটিং চলছে, আমাদের দিক নির্দেশনা আসতেছে। আমরা জনগণকে বলবো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জনসচেতনতা তৈরি করে আপনারা যদি ভ্যাকসিনগুলো আপনার বাচ্চাদেরকে দেওয়ান এবং এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করেন। হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে হামে আক্রান্ত ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলাকে অগ্রাধিকার দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে ৬ মাস বয়সী থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। যারা ইতোমধ্যে হামে আক্রান্ত হয়েছে তাদেরকে এই টিকার সাথে অতিরিক্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যারা আক্রান্ত হয়নি তাদেরকে শুধু টিকা দেয়া হবে, ভিটামিন এ খাওয়ানো হবে না বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, পাবনা সদর, ঝালকাঠির নলছিটি এবং কক্সবাজার সদর উপজেলায় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। বাকি এলাকায় সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনরা কর্মসূচি তদারকি করবেন। বিনিয়োগ ও শিল্প খাতের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে তিনি এই খাতের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে চলমান জ্বালানি সংকট ও সার্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছ থেকে সহযোগিতা চেয়েছে সরকার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসলেন তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের এই বৈঠকে বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতের সংকট নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বেসরকারি খাতের শীর্ষ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন।
এরপর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে ব্যাংকটির কাছে সহযোগিতা চান তিনি। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন ও বন্ধ প্রকল্প চালুর বিষয়ে চীন ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে বলেও জানান অর্থমন্ত্রী। ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে, যে সৌর বিদ্যুতের সাথে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেওয়ার। মন্ত্রী আরও জানান, জলবায়ু ও পরিবেশ খাতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় সংশোধনে বাস্তবায়ন না হলে জনগণকে রাজপথে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন সরকারের সময় প্রথমবারের মতো আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, বিএনপি এখন সুবিধাবাদের রাজনীতি বেছে নিয়েছে। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সেটি জাতীয় সংসদের সমাধান না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে বিরোধী দল। জনগণের ভোটে সংসদ বৈধ আর গণভোট অবৈধ এমন দ্বিচারিতা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সে কারণে আপনারা গণভোট চান না। গণরায়কে হাইকোর্ট দেখানো হলে রাজপথে জনগণ নেমে আসবে বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন কোনো দলকে ক্ষমতা বসানোর জন্য ছিল না, বরং পুরনো ব্যবস্থা ভেঙে নতুন ব্যবস্থা গড়ার জন্যই এই আন্দোলন। জ্বালানি তেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের স্বার্থে ফ্যামিলি কার্ডের মতো জ্বালানি কার্ড চালুর পরামর্শ দেন তিনি। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নয়াপল্টনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের পক্ষে জনগণ রায় দিলেও সরকারি দল ইতোমধ্যে তা অস্বীকার করেছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে দাবি আদায় করা হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির 31 দফার প্রথম দফাই ছিল সংস্কার, কিন্তু তারা নিজেদের অঙ্গীকারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
বলেন, ভোটের দিন পর্যন্ত সংস্কারের পক্ষে সব দলের অবস্থান এক থাকলেও নির্বাচনের পরদিন সরকারি দল তাদের অবস্থান ভুলে গেছে। এছাড়া বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে খোলামেলা আলোচনার আহ্বান জানানো হলেও তা অগ্রাহ্য করা হচ্ছে। এ সময় ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিজিটাল ক্লাসের নামে জাতির মেরুদণ্ড আবার ভেঙে দেওয়ার যে প্রয়াস চলছে তা মেনে নেওয়া হবে না। সংবিধান সংশোধনের পর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছাইভাঙা দলিলপুর আলফাপুর খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি কথা বলেন। জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ, আর এই জুলাই সনদই বলছে আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য। দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করতে দ্রুত সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান তিনি। এর আগে রাত 8:30টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। 2 ঘন্টারও বেশি সময় পর শেষ হয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, দলের কাউন্সিল সহ জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের 47 দিনের গৃহীত কার্যক্রমের ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়। মিটিংয়ে আলোচনা হয়েছে আমাদের এই 47 দিনের যে কর্মসূচি প্রধানমন্ত্রী নিয়েছেন এবং কাজগুলোর সম্পর্কে দলের মতামত অর্থাৎ কমিটির মতামত তিনি নিয়েছেন এবং সেই সঙ্গে অনেক সদস্য তাদের কিছু পরামর্শ দিয়েছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই অগ্নিকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। ওনাদের চিকিৎসার দেখভাল করতে যত রকম টাকা পয়সা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে তা বেয়ার করবেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। যারা মারা গিয়েছেন তাদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। জ্বালানি সংকটের কারণে সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে 1 ঘন্টা কমিয়ে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অফিস চলবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। জরুরি সেবা ব্যতীত সব বিপণী বিতান ও শপিং মল সন্ধ্যা 6টায় বন্ধ করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিও একই হবে। এদিকে আদালতের অফিস সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। অন্যদিকে বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে 16 লাখ মেট্রিক টন ডিজেল ও 1 লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার বিকেলে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেয়া হয়। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা
পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউস FZCOর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে 10 লাখ মেট্রিক টন ডিজেল এবং 1 লাখ মেট্রিক টন গ্যাসোলিন আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া UAEর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল SPCর কাছ থেকে 1 লাখ মেট্রিক টন 50 ppm সালফার মানমাত্রার ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে। আর কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট LLPর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে 5 লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে। এবারে প্রবাসের সংবাদ। সৌদি আরবের রিয়াদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রবাসীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। NTV সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহাগ, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন ও বগুড়া জেলা বিএনপির সৌদি আরব শাখার সভাপতি পিরোজ আহমেদ নয়ন। মালয়েশিয়ার 8টি সেরা বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ তথ্য নিয়ে ঢাকা ও চট্টগ্রামে শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে এইমস এডুকেশন সলিউশন। মেলায় থাকবে টিউশন ফিস, অ্যাকোমোডেশন, স্কলারশিপ, পার্ট টাইম জব সহ সকল বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা। NTVর স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, আগামী 18 এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে EBD ট্রেড সেন্টারে এবং 25 এপ্রিল চট্টগ্রামের GSC মোড়ে এইমস এডুকেশন সলিউশন অফিসে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা মেলায় এসে মালয়েশিয়ার সেরা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বিস্তারিত জেনে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধিদের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।